আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। দিনের শুরুতে ঢাকার সেগুনবাগিচায় ঢাকা মেট্রোপলিটন এলাকার রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার কার্যালয়ে ঢাকা ১৭ আসনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। তারেক রহমানের পক্ষে তার নির্বাচনের প্রধান সমন্বয়কারী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম মনোনয়নপত্র জমা দেন। এদিকে নির্বাচন কমিশন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা ১৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ। তিনি এনডিএম থেকে পদত্যাগ করে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এই মুহূর্তে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নূর, আজ শেষ দিনের সকাল থেকে কারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, এছাড়া আর কি খবর রয়েছে আপনার কাছে জানাবেন। মালিহা, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হবার কারণে ঢাকার যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, এখানে মোট ১৩টি আসনের বিভাগীয় কমিশনার যে অফিসটি রয়েছে সেই কার্যালয়ে মোট ঢাকা জেলা এবং ঢাকা মহানগর মিলিয়ে মোট ১৩টি আসনের এখানে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় করা হয়েছে এবং ১৩টি আসনের মধ্যে সকাল থেকে একের পর এক প্রার্থীরা আসছেন। তারা তাদের যে ৫ জন সমর্থক নিয়ে আসবার কথা, সে ৫ জনকে কেউ ক্ষেত্রে বেশি নিয়ে আসছেন। এসে তাদের যেই টেবিল, প্রত্যেকটি আসনের জন্য নির্দিষ্ট কক্ষ নির্ধারণ করে রাখা হয়েছে, সেখানে গিয়ে তারা তাদের যে মনোনয়নপত্র সেটি জমা দিচ্ছেন। এখন পর্যন্ত আমরা এখানে তারেক রহমানের প্রতিনিধি দলকে আসতে দেখেছি এবং তারা ঢাকা ১৭ আসনের পক্ষ থেকে তারেক রহমানের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং তার প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা, এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এছাড়া এর কিছুক্ষণ আগেই ঢাকা ১৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী যিনি রয়েছেন ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম, তিনিও এখানে এসেছেন, তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ইসলামী আন্দোলন সহ অন্যান্য আরও যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের যারা প্রার্থী রয়েছেন তারাও এখানে এসে তাদের যে মনোনয়নপত্র সেটি জমা দিচ্ছেন আমরা দেখতে পেয়েছি। এবং এই মুহূর্তে মনোনয়নপত্র জমা দিয়ে বাইরে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে যিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি বাইরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছেন। সেই কারণে এখানে ভিড়ের পরিমাণটা একটু বেশি এবং রিটার্নিং কর্মকর্তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হয়তো বিকেলের দিকে সর্বমোট এখানে এই ১৩টি আসনের জন্য কতজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন সেটি বিকেলে আনুষ্ঠানিকভাবে রিটার্নিং কর্মকর্তা যদি গণমাধ্যম কর্মীদেরকে ব্রিফিং করেন তখন আমরা জানতে পারব। মালিহা। এখন আমাদের সাথে যুক্ত হয়েছেন শিউলি। শিউলি, আপনি কি শুনতে পাচ্ছেন? শিউলি, আপনার কাছে কি খবর রয়েছে? জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের খবরাখবর জানাবেন। জি মালিহা, আপনি যেমনটি নূরের কাছ থেকে শুনছিলেন যে মনোনয়নপত্র দাখিলের খবর, আমি আসলে এই মুহূর্তে আছি কিন্তু ইটিআই বিল্ডিংয়ে এবং এখানে কিন্তু ঢাকা আঞ্চলিক অফিসে এই মুহূর্তে যেটি সর্বশেষ তথ্য সেটি হচ্ছে ঢাকা ১৩ আসনে ববি হাজরাজ বিএনপির পক্ষ থেকে উনি কিন্তু মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন এবং আজকে কিন্তু মনোনয়নপত্র উনি জমা দিতে এসছেন কিছুক্ষণ আগে এবং জমা দিয়ে উনি চলে গিয়েছেন। তো ববি হাজরাজ হেভিওয়েট প্রার্থী, উনি কিন্তু বলেছেন যে উনি যে তার দল যে সেই দল থেকে পদত্যাগ করে উনি যে বিএনপির ধানের শীষে উনি হচ্ছে এবার মনোনয়নপত্র জমা দিলেন। এছাড়াও আপনাদেরকে একটু বলে রাখি যে আমরা ঢাকা আঞ্চলিক যে রিটার্নিং অফিসার উনি কিন্তু আমাদেরকে যে তথ্য দিয়েছেন এই পর্যন্ত ঢাকা ১৩ আসন এবং ঢাকা ১৫ আসন এই দুটি আসনে কিন্তু মোট ৩২টি হচ্ছে মনোনয়ন উত্তোলন করা হয়েছে এবং মনোনয়ন জমা পড়েছে কিন্তু 4টি এবং গতকাল পর্যন্ত কিন্তু ঢাকার ১৩ আসনে হচ্ছে আপনার 2টি মনোনয়ন তারা হচ্ছে জমা নিয়েছেন এবং আজকে ববি হাজরা যেহেতু ঢাকার ১৩ আসনে জমা দিলেন, এই পর্যন্ত ঢাকার ১৩ আসনে মোট 3টি প্রার্থী কিন্তু আজকে 3টি মনোনয়ন জমা দিয়েছেন এবং ঢাকার 15 আসন থেকে যেটা আমরা জানতে পেরেছি যে ঠিক দুপুরের আগে 1:30 বা 2টা
11টা নাগাদ হচ্ছে জামাতের আমিরের পক্ষ থেকে তার প্রতিনিধি দল আসবেন ঢাকা 15 আসনের মনোনয়নপত্র দাখিল করার জন্য। তো বলে রাখা ভালো যে এই মনোনয়নপত্র দাখিলের চূড়ান্ত ফলাফল কিন্তু আমরা আসলে জানতে পারবো যে সারা দেশে 300টি আসনের যে মনোনয়নপত্র দাখিল হয়েছে সেই দাখিলের চূড়ান্ত খবর আমরা জানতে পারবো কিন্তু আমরা বিকাল 5টার পরে। এবং সচিবদের কাছে মানে আমরা ইসির পক্ষ থেকে আমরা যতটুকু আসলে খবর জানতে পেরেছি যে আজকে যেহেতু মনোনয়নের দাখিলের শেষ তারিখ, তো এটিকে কোনোভাবে বাড়ানো সম্ভব কিনা, হ্যাঁ, তখন ওনারা বলেছেন যে আমরা যদি হেভি ওয়েট প্রার্থী বা বড় দল থেকে যদি কোনো আবেদন আসে তো সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তারা আসলে বিবেচনা করতে পারেন যে আসলে মনোনয়নের আবেদনের তারিখ কি তারা বাড়াবে না আজ বিকাল পর্যন্ত আসলে সময়টি শেষ থাকবে। তো এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মালিহা, যতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিল আমাদের সহকর্মীরা জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের খবর নিয়ে। এছাড়া ঢাকার বাইরেও আজ শেষ দিনে প্রার্থীরা মনোনয়নপত্র তোলার পাশাপাশি জমাও দিচ্ছেন। এই কার্যক্রম চলবে বিকেল 5টা পর্যন্ত। জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সকালে খুলনা 5 আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসম জামশেদ খন্দকার এই মনোনয়নপত্র গ্রহণ করেন। একই সময় খুলনা 1 আসনে কৃষ্ণ নন্দী, খুলনা 2 আসনে অ্যাডভোকেট হেলাল হোসেন, খুলনা 6 আসনের মৌলানা আবুল কালাম আজাদ সহ মোট 4টি আসনের মনোনয়নপত্র জমা দেন। নেত্রকোনা 1 আসনে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল রোববার দুপুরে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া সারা দেশেই মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। এখন যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিচ আহমেদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আরিচ, চট্টগ্রামে এখন পর্যন্ত কতজন মনোনয়নপত্র জমা দিয়েছে, কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? হ্যাঁ মালিহা, চট্টগ্রামে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে এখানে মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে। চট্টগ্রামের যে 16টি সংসদীয় আসন আছে এবং সেখানে 10টি আসনের প্রার্থীরা চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবং 5টি আসনের প্রার্থীরা বিভাগীয় কমিশনার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এবং চট্টগ্রাম 11 বন্দর এবং পতেঙ্গা আসনের একটি মাত্র আসন, সেখানকার প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে। আমরা সকাল থেকে যেটা দেখেছি এখনো পর্যন্ত জেলা এবং বিভাগে যে 16টি আসন এর মধ্যে 8 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। চট্টগ্রাম 1 মিরেশ্বরাই আসনের জাতীয় পার্টির প্রার্থী সাদাত হোসেন এবং চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনের বিএনপির মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর। এছাড়া চট্টগ্রাম 3 সন্দ্বীপ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তফা কামাল পাশা, রাঙ্গুনিয়া আসনের জামাত ইসলামের মনোনীত প্রার্থী ডাক্তার এটিএম রেজাউল করিম, তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া চট্টগ্রাম ফটিকছড়ি আসনে একজন স্বতন্ত্র প্রার্থী মহিলা জিনা তারা, তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এইভাবে মোট 8 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এখন থেকে কিছুক্ষণ পরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিবেন। এছাড়া চট্টগ্রাম 10 আসনে সাইদ আল নোমান এখন থেকে কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রাম বিভাগীয় আসনে মনোনয়নপত্র জমা দিবেন। এ পর্যন্ত যে চট্টগ্রাম 16টি আসনের মধ্যে আসনের প্রায় 226 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে প্রায় 29টি রাজনৈতিক দল, বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি, এনসিপি সহ 29টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে এমনটি জানিয়েছেন আমাদেরকে। তো মালিহা, এছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের দিনে বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে। মালিহা, এই ছিল এখানকার সর্বশেষ। এতক্ষণ জানছিলাম চট্টগ্রাম থেকে। ফ্যাসিস্টরা নির্বাচন বানচালের চেষ্টা করছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সবাই সহযোগিতা করলে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব। রাজধানীর পিলখানায় বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও জানান, সীমান্ত দিয়ে অস্ত্র যেমন ঢুকছে সত্য, তেমনই চোরা কারবারিদের ধরাও হচ্ছে। জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, আর নিরাপত্তায় 35,000 বিজিবি সদস্য নিয়োজিত থাকবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিচ্ছে। বিজিবিও আপনারা দেখছেন জাতীয় নির্বাচনের জন্য তারা সব ধরনের প্রস্তুতি তারা নিচ্ছে। 2-4টা যে অস্ত্র ঢুকতেছে না তা না,
এবং ঢুকতেছে এবং এগুলি কিন্তু ধরা হচ্ছে ডেইলি দেখবেন যে ধরা হচ্ছে এই একটা দুইটা করে কিন্তু ডেইলি একদিন 5টা বিদেশি পিস্তলও কিন্তু ধরা হচ্ছে মানে কোনো রকমের কোথাও ছাড় দেওয়া হচ্ছে না। ময়মনসিংহের গফরগাঁও স্টেশনের কাছে রেল লাইনের লোহা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এর ফলে ঢাকাগামী অগ্নিবীণা যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এরপর থেকেই ময়মনসিংহ ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ভোর 5টার দিকে ট্রেনের লাইনচ্যুতির এই ঘটনা ঘটে। ময়মনসিংহের প্ল্যাটফর্ম স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন জানান, দুর্বৃত্তরা রাতে কোনো এক সময় ঘটনাস্থলের রেল লাইনের লোহা কেটে নিয়ে গেছে। খবর পেয়ে ময়মনসিংহ লোকোশেড থেকে উদ্ধারকারী যান ঘটনাস্থলে রওনা হয়েছে। দ্রুততম সময়ে এই পথে রেল চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। টাঙ্গাইল 3 আসন ঘাটাইলে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা। এছাড়া আসনটিতে জিততে প্রচারণায় ব্যস্ত রয়েছে জামায়াত প্রার্থীও। তবে নামকাওয়াস্তে পোস্টার ব্যানার থাকলেও ভোটারদের কাছে পৌঁছাতে পারেননি এনসিপি, গণ অধিকার ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা। এবারই প্রথম একদিনে 2 ভোট হওয়ায় গণভোট নিয়ে বিভ্রান্তিতে ভোটাররা। টাঙ্গাইল থেকে ফিরে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন মুখলেসুর রহমান। সমতল আর পাহাড়ের মিতালি যেন অপরূপ সৌন্দর্যের মেলবন্ধন চোখে পড়ে টাঙ্গাইলের ঘাটাইল এলাকায়। দুপাশ জুড়ে শালবন, আঁকাবাঁকা সড়ক মিশেছে সখীপুর বাসাইলে। 14টি ইউনিয়ন ও একটি পৌরসভায় 3,82,702 জন ভোটার এ জনপদে। বিনা ভোটে পাস, দিনের ভোট রাতে আর ডামি নির্বাচনের তালবাহানায় ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত রেখেছিল শেখ হাসিনা। তবে জুলাই বিপ্লব পরবর্তী ভোটাররা এবার নতুন করে ভাবতে শুরু করেছেন। বলছেন, এবার হয়তো নিজের ভোট নিজে দিতে পারবেন। ভোট দিতে যাই না, ভোট হয় নাই, ভোট আইতে ভোট আগেও হয়ে গেছে গা। হ্যাঁ, আর সকালে ওই মানুষ 2 ঘোরাঘুরি করছে, মানুষ ভোট দিতে যায় নাই। যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় তো ইনশাল্লাহ কেন্দ্রে যাবো, ভোট দিব। আগে নির্বাচন হয়েছে, মনে করেন যে লোক আসুক মনে না হোক, নির্বাচন দিয়ে হালাইছে, ইতারকে ভোট সবাই দিতে পারবো। চায়ের দোকান কিংবা পাড়া মহল্লা সবখানে আলোচনা আগামী নির্বাচন। ঘাটাইল প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি হলেও সন্ত্রাসের রাজত্ব কায়েমের অধিপতির নাম জড়িয়ে আছে এই আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান রানার নামের সাথে। এই আসনের সাইনবোর্ড ব্যবহার করে পুরো টাঙ্গাইলে খুনের রাজনীতি, চাঁদাবাজি, দখল আর একক নেতৃত্ব নিজের কবজায় রেখেছিলেন রানা ও তার পরিবারের সদস্যরা এখন ফেরারি। আসনটিতে তীব্র লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে বিএনপি মনোনীত প্রার্থী ওবায়দুল হক নাসির আর সাবেক প্রতিমন্ত্রী ও বিদ্রোহী প্রার্থী লুৎফর রহমান খান আজাদের মধ্যে। নাসিরের ভরসা দলের নেতাকর্মী আর আজাদের সম্বল আওয়ামী লীগের ভোটার ও বিএনপির এক কেন্দ্রীয় নেতার সমর্থন। তাই আসনটিতে জমে উঠেছে বিএনপি বনাম বিদ্রোহী প্রার্থীর লড়াই। বিএনপির এমন দ্বিমুখী লড়াইয়ের মাঝে প্রতিদ্বন্দ্বিতায় যাওয়ার কথা ভাবছে জামায়াতের একক প্রার্থী। জনগণ প্রার্থীদের নাম পরিচয় না জানলেও পোস্টার ব্যানার প্রচারণায় আছে এনসিপি ও গণ অধিকার পরিষদ। সিদ্ধান্ত নেই কারে ভোট দিব, তবে দেখি কি হয়, তাকে দিব ভোট। জনগণের পাশে থাকার পাশাপাশি যারা ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট হবে না এমন প্রার্থীকে ভোট দিতে চান তারা। দেশটা ভালোভাবে চলুক, ভালোভাবে আইন কানুন আগের মতো শান্তশিষ্টভাবে চলুক, আর 15 বছর ফ্যাসিস্ট সরকার যেভাবে পরিচালিত করছে এইভাবে আর না হোক। আওয়ামী লীগের আমলে বিতর্কিত 3টি নির্বাচনে ঘাটাইলের বাসিন্দাদের বেশিরভাগই ভোট দেননি। তাদের একটি বিশাল সংখ্যা নারী, যারা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকারের মাধ্যমে তাদের গণতন্ত্র চর্চা শুরু করতে চান। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঘাটাইল, টাঙ্গাইল। যদি আইনি কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পরিষদ ভেঙে যায়, এর দায় নেবেন না সাবেক যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বিভাগ ও জেলা পর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে পরামর্শ দেওয়া ছাড়া প্রচ্ছন্ন কোনো চাপ প্রয়োগ করার অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি। এনটিভিকে তিনি জানিয়েছেন, আইসিসির গাইডলাইন অনুযায়ী নির্বাচনটি করার বাধ্যবাধকতা ছিল। এমনকি বিপিএল এর চলমান আসর করার ব্যাপারে নিজের প্রভাব যে ছিল সেটা স্বীকার করেছেন আসিফ মাহমুদ। রিপোর্ট
বর্ষণ কবিরের। এক বিসিবি নির্বাচনের পর আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ এমন জায়গায় দাঁড়িয়ে যা নিয়ে সমালোচনার শেষ নেই এখনও। সরকারি হস্তক্ষেপের লাগাতার অভিযোগ করা হচ্ছিল ক্লাবের বিশাল একটা অংশ থেকে। তাদের আঙুল উঠেছিল আসিফ মাহমুদের দিকেই। তাতে ঘি ঢেলেছিল স্বয়ং বিসিবি সভাপতির পাঠানো চিঠি, যা সুস্পষ্ট আচরণবিধির লঙ্ঘন ছিল। এই অবস্থায় আইসিসির কাছে বেশ কয়েকজন সংক্ষুব্ধ কাউন্সিলর এসব নিয়ে চিঠিও পাঠিয়েছে, যেখানে অভিযোগের ডালপালার মূলে ছিলেন সাবেক ক্রীড়া উপদেষ্টা নিজেই। আমি কাউকে কোনো ধরনের চাপ প্রয়োগ করিনি। কুমিল্লার যে কমিটি ছিল সেই কমিটি প্রস্তাব করেছে, সেখানে আসিফ আকবরের নাম, উনি এসছেন। যারা এই অভিযোগগুলো তুলছে তারা কি করছে? তারা বিএনপির একজন জেলা সভাপতিকে পাঠাইছেন। আপনি বলেন এটা কনস্টিটিউশনালি তো নট রাইট। একই সাথে এটা ক্রিকেটের জন্য কি এটা বেটার ছিল? এইটা নিয়ে পরবর্তী প্রসিডিংয়ের ব্যাপারে আমাদের মাননীয় আদালতের যে চেম্বার জজিতে আলোচনা হয়েছে, মানে লাস্ট হিয়ারিংটা হয়েছে, ওনারা আর আগ্রহী না, কারণ ওনারা ওনাদের রায় দিয়ে দিয়েছেন এবং অ্যাজ পার কনস্টিটিউশন সেটা দিয়েছেন। যদি ফার্দার কিছু হয় তাহলে তো আমাদের কিছু বলার নেই, কারণ আদালতের রায়টাই চূড়ান্ত। এবং এখন যেহেতু আমি দায়িত্বে না থাকলে দায়ও আর নেওয়ার সুযোগ নেই, কারণ আমি দায়িত্বে থাকলে হয়তো সেটাকে ওইভাবে শেপ করতে পারতাম। গতবারের চেয়ে এবারের বিপিএলও বেশ ঝড়ের মধ্য দিয়েই যাচ্ছে। বিসিবির অন্দর মহলে অনেক পরিচালক অনুযোগের সুরেই বলেছেন শুধুমাত্র আসিফ মাহমুদের মন রক্ষার্থেই এবারের আয়োজন অনেকটা তড়িঘড়ি করেই করা লেগেছে। বিষয়টা মেনে নিয়েছেন আসিফও। আমার খেলোয়াড়দের জন্য তো ভালো হতো না। এমনিতেই লিগ নিয়ে এক ধরনের শঙ্কা আছে। আমি অবশ্যই চেয়েছিলাম, এবং আমার যেহেতু আমি দায়িত্বে ছিলাম, এটা না করতে পারাটা খেলোয়াড়দের জন্য যেমন ডিসক্রেডিটের, বোর্ডের জন্য যেমন ডিসক্রেডিটের, মন্ত্রণালয়ের জন্য ডিসক্রেডিটের। এটা যদি একবার বন্ধ হয়ে যায় এবং এটা যদি কন্টিনিউয়াসলি একবার বন্ধ হলে পরের বারও বন্ধ হওয়ার সম্ভাবনা থেকে যায়। আপনি যদি আয়োজন না করেন তাহলে তো ইমপ্রুভ করার আসলে সুযোগ নেই। আমরা গতবার আয়োজন করেছি, কিছু ভুল হয়েছে, শিক্ষা নিয়ে এবার আরেকটু ডেভেলপ করার সুযোগ আছে। এখান থেকে সামনে আরও ডেভেলপ করার সুযোগ আছে। বাকিটা ডিপেন্ড করবে লিডারশিপের সক্ষমতা এবং দক্ষতার উপর। ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আদালতের রায় স্থগিত থাকলেও সেটি যে কোনো সময় আগ্নেয়গিরির লাভার মতো উদ্গীরণ হতেই পারে। তাই এই বিসিবি নির্বাচন, আসিফ মাহমুদ এবং কাউন্সিলর নির্বাচন সবই প্রাসঙ্গিক থাকছে আরও বেশ কিছুদিন। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টা দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।